নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তাপসদা, একটা কথা তো সবাই বলছে, সাধারণ মানুষ বলছে, রাজনীতিবিদরা বলছে যে জলমগ্ন শহরে মৃত্যুর মিছিল, 7 জন মারা গেছেন ইলেকট্রোকিউটেড হয়ে। এটা কি ধরনের কলকাতা? এই অবস্থা? না, দুটো বিষয় আছে, দুটো ভাগে ভাগ করে আমি বলছি। এর আগেও ইলেকট্রোকে মারা গেছে, তারপরেও কিন্তু বলা হয় যখন যেটা ঘটে, আজকে 1 জন 2 জন নয়, 7 জন মারা গেল। এর কোনো দায় কি সিএসসি নেবে? এর কোনো দায় কি কলকাতার এই তথাকথিত মেয়র নেবে, শাসক দল নেবে? তার কারণ হলো, যেভাবে কলকাতা শহরের এই ঝিল্লির মতন যে সমস্ত বিদ্যুতের লাইন তারগুলো আছে, এটা নিয়ে তো বহুবার কথা হয়েছে, কথা উঠেছে। কিন্তু এই আজকের পরেও, এই ঘটনায় 7 জনের মৃত্যুর পরেও কাকস্য পরিবেদনা, কেউ কিচ্ছু করবে না, আর কিচ্ছু হবে না। আবার একটা ঘটনা বা মৃত্যুর মিছিল ঘটবে, আবার তখন বলা হবে। এই গেল একটা দিক। দ্বিতীয় কথা হলো যে দীর্ঘদিনের তো স্বাভাবিক, 1 বছর বয়স থেকে আমি কলকাতার বাসিন্দা, কলকাতার বিধায়ক, কলকাতার কাউন্সিলর সবই ছিলাম। কিন্তু কথা হলো যে মেয়র, ডেপুটি মেয়র, এমআইসিরা, তারাও তো বহু এরকম তাদের ওই এমআইসি হয়, বা তাদেরও তো হাউস হয় মাসে একটা করে, কাউন্সিলররা। কিন্তু এদের ফোকাসটা বেশিরভাগেরই ওই শহরের ওই অবৈধ নির্মাণ, এবং যে নির্মাণগুলো নিচের দিকে তার যে ড্রেনেজ ওয়াটার ইত্যাদি প্রতিগুলো সমস্ত আটকে বন্ধ করে দিয়ে, এবং সেটা শয়ে হাজার বাড়ি যদি এইভাবে হয়, তাহলে তার জলটা কোন দিক দিয়ে বেরোবে, কোথায় যাবে? তারপরে ডিসিল্টিং হয় না, তারপরে যা করা উচিত, যে খালগুলো জল ধারণ যে করবে তার জন্য কি কোনো কাজ এই সমস্ত আমি বলছি। কারণ মেয়র তো বেশি ব্যস্ত তার প্রমোট করার জন্য। এক হচ্ছে তার দাওয়াতে ইসলাম, আর হচ্ছে মেয়র প্রমোট করতে ব্যস্ত উর্দু ভাষা। তার এই জনসুখ স্বাচ্ছন্দ্য, জনপরিষেবা কলকাতাবাসীকে, মেগা সিটি কলকাতাবাসীকে দেওয়ার ক্ষেত্রে তার যে উদ্যোগ এবং যে নেওয়া উচিত, সেটা তো নেই। লেখাডাইসিক্যাল মেয়র। আর শুধু ওই বেআইনি নির্মাণ থেকেই উপার্জনেই ব্যস্ত, এটাই তাদেরকে একমাত্র মোটিভ বলে মনে করছেন আপনি? বেশিরভাগই তো তাই। বেশিরভাগই তো তারা সকাল থেকে রাত পর্যন্ত শুনলে দেখলে বোঝা যায় যে তারা জনসুবিধায়, যাকে বলে জনস্বার্থ বা জনগণের সুখ স্বাচ্ছন্দ্য পরিষেবা দেওয়ার থেকে তাদের কাছে প্রায়োরিটিটা কি? যদি প্রায়োরিটিটা আজকে কত বছর রয়েছে তৃণমূলের বোর্ড, সেখানে তারা প্রায়োরিটি দিয়েছে? প্রায়োরিটি দিলে এই জায়গায় আসে যেখানে খালগুলোর সংস্কার করার কথা। এই যে কলকাতার চতুর্দিক ঘিরে যে সমস্ত খালগুলো রয়েছে, যেগুলোই প্রচন্ড বৃষ্টিপাতে জলকে ধারণ করবে, সেই ধারণ ক্ষমতাই নেই তাদের। তারপরে জল আটকে যাচ্ছে, জল বেরোতে পারছে না। তার কারণ হচ্ছে যেভাবে নিচে এই সমস্ত প্লিন্থ এগুলো রয়েছে, বা বাড়ির যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম হয়েছে, এবং বাড়ির যে সমস্ত ভিত এগুলো সমস্ত হয়েছে, তাতে সে সমস্ত আটকে বসে রয়েছে, জল এদিক ওদিক যেতে পারছে না, পাস করতে পারছে না। তো এর দায়টা তো কলকাতা পুর নিগমের। তাপসদা, কলকাতা সিএসসি, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনে দীর্ঘদিন ধরে মনোপলি ব্যবসা করে। এখানে রাজ্যের শাসক দলকে ওই ইলেকটোরাল বন্ডের মাধ্যমে শাসক দলকে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন শাসক দলকে সন্তুষ্ট রাখে, আর শাসক দল বা গভর্নমেন্ট
তারা সিএসসি কর্তৃপক্ষকে সন্তুষ্ট রাখে। এই সুন্দর একটা বোঝাপড়া চলছে। মনোপলি চললে এরা তো মনোপলি চলছে কোন শহরে, তো আমি বলছি যে হাইয়েস্ট রেট, এই যে ইউনিট পার ইউনিট হাইয়েস্ট রেট কলকাতা ইলেকট্রিক সাপ্লাই। অন্য কোন শহরে অন্য কোন জায়গায় এরকম নেই। আর এই মনোপলিও নেই। মনোপলি না থাকলে পরে তো তখন সেখানে মানুষ অর্থ চয়েসের অপশন, আর্থিক স্বাচ্ছন্দ্য এটা ভোগ করবে, তাই না? আর এটাও ঘটনা পাশাপাশি এই যে পুজোয় এই যে ছাড়, এই যে কত শয়ে শয়ে হাজার হাজার পুজোয় এই যে আলো জ্বলবে, তার যে কত ইউনিট পুড়বে, তো এটা কি ঘর থেকে দেবে নাকি সিএসসি কর্তৃপক্ষ বা সঞ্জীব গোয়েঙ্কা? ঘর থেকে তো দেবে না, দেওয়ার কথাও নয়, এটা বলার অপেক্ষা রাখেও না। তো এইগুলো সবই তো বিলেতে আমাদের ঘাড়ে চাপবে ডিভাইডেড হয়ে। মেয়র আজকে বলেছেন প্রয়োজন না হলে আজকের দিনটা বাড়িতেই থাকবে। এটা বলতে পারে? এটা বলতে পারে? মানুষের স্কুল আছে, কলেজ আছে, অফিস আছে, রুগী আছে, ইমার্জেন্সি আছে, হঠাৎ করে মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে আত্মীয় স্বজন পরিজনদের হাসপাতালে নিয়ে ছুটতে হতে পারে, নার্সিংহোমে নিয়ে ছুটতে হতে পারে। এটা অদ্ভুত একটা অবিমিশ্রকারিতা। বলে দিল যে বাড়ি থেকে বেরোবেন না। এবং যেটা মানে ৭৮-এর বন্যা তো তাপসদা তুমি দেখেছো? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছি। আর ৭৮-এর আমরা খাবার টাবার দিয়েছি, আমার শরীরের বুকে ছোট ছোট নৌকা চালিয়ে আমরা বিভিন্ন জায়গায় খাবার পৌঁছে দিয়েছি, তারার থেকে নৌকা পর্যন্ত তারা বার করেছিল, সবই ঠিক আছে। কিন্তু ৭৮-এর আমার ৭৮-এর থেকে বেশি না, কিন্তু প্রতিবারই এরা বলবে বেশি কমের বিষয় নয়। এইগুলো আজকের থেকে শিক্ষা নিয়ে কাল থেকে কি সরকার বা পুরসভা বা সিএসসি এরা কি সেই কাজটা কি শুরু করবে? এদের উদ্যোগই নেই। ওই যেটা বললাম যে ল্যাকাডাইসিক্যাল। না, ৭৮-এর বন্যার মতো নয়, অবশ্যই নয়, কিন্তু ৭৮-এর বন্যার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যদি আপনার মতেই ল্যাকাডাইসিক্যাল অ্যাটিটিউড এখনো বজায় থাকে। এদের কাছ থেকে আমি এর থেকে বেশি কিছু আশাও করি না। তার কারণ এতদিনে যা হয়নি, যা করেনি, যা করতে পারেনি, ভিশন নেই যাদের, ফোর্সই করতে পারে না যারা, যারা আগামী মাস, আগামী বছর, আগামী দিন ভেবে যারা উদ্যোগ নেয় না, কাজ করে না, তাদের সম্পর্কে এর থেকে বেশি আমার ভাবার। কিন্তু তোমার ২০১০ থেকে ক্ষমতায় আছে, হ্যাঁ, ১৫ বছরের বেশি কলকাতা পুরসভায়। ওরাও নিজেদের অন্য দিকে ওদের ভেস্টেড ইন্টারেস্ট আছে, সেই সব নিয়ে ওরা চিন্তিত ভাবিত। তাপসদা, একটা অন্য প্রসঙ্গ, দমদম বিমানবন্দরে পূজালি পুরসভার এক শাসক দলের কাউন্সিলর অস্ত্র সহ ধরা পড়েছিল। সিআইএসএফ তাকে ধরে, তারপরে থানায় তাকে দেয়া হয়, তারপরে সে জামিন পেয়ে যায়। একজন কাউন্সিলর অস্ত্র নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়ছে, মানে কোথায় যাচ্ছে পুরো বিষয়টা? না না, এটা তো মুশকিল হচ্ছে যে সরকার, তার প্রশাসন, তার পুলিশকে যা নির্দেশ দেবে, এবং শাসক দলের কাউন্সিলর সে অস্ত্র নিয়ে বমাল সমেত ধরা পড়ছে, তাকে ছেড়ে দেওয়া যেতে পারে? কি করে ছেড়ে দেয়? অদ্ভুত একটা ব্যাপার। আদালতও বা কি করে ছেড়ে দেয় আমি সেটাও বুঝতে পারি না। পুলিশও আমি জানি না কি ধরনের রিমান্ড দেয়, আমি তাও জানি না। কি ধরনের সেকশন দেয়, বিএনএস দেয়, তাও আমি জানি না। মানে এতটা ডেসপারেট কি করে হয় একজন জনপ্রতিনিধি? সে কি জানে না যে এয়ারপোর্টে এতটা নিরাপত্তা থাকে, সিআইএসএফ থাকে? সে এতটা বেপরোয়া কিভাবে? যে এতটা বেপরোয়া এই জন্য যে তৃণমূলের কাউন্সিলর। মানে তৃণমূলের সঙ্গে এমনি যদি কোনো দিদির আইনি শেষ কথা। হ্যাঁ, মানে এটা খুবই অ্যালার্মিং। মানে অনেক খবর অ্যালার্মিং শুধু না, বাংলার মানুষ এটা দেখুক এবং ভাবুক, যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, ইভেন তৃণমূল বা রাজনীতির সঙ্গে যুক্ত নয় তারাও, যে একটা আগ্নেয়াস্ত্র সমেত পূজালীর পুরসভার তৃণমূলী কাউন্সিলর ধরা পড়লো, ছাড়া পেয়ে গেল। তাহলে বাংলার আইন শৃঙ্খলা যে তলানিতে এসে ঠেকেছে, এটা নয় মানুষ জানলো। এরকম কত অজানা ঘটনা ঘটে যাচ্ছে,
বাংলার বুকে প্রতিদিন, প্রতিটি থানায়, প্রতিটি জেলায়। আমার শেষ প্রশ্ন তাপসদা, এসআইআর নিয়ে আপনারা কতটা প্রস্তুত, এবং এসআইআর কি শাসকের ঘুম কাটতে পারবে? না না, কেন শাসকের আচ্ছা, মমতা ব্যানার্জি এত জনপ্রিয় নেত্রী, এত কাজ করেছেন, এত উন্নয়ন, যা কখনো বিশ্বে কোনো সরকার নাকি করেনি, অন্তত উনি সেটা বাজে বাজে বলেন। তাহলে এত জনপ্রিয় নেত্রী, এত মানুষের কাজ করেছে, তাহলে এসআইআর এর বিরোধিতা কেন? আর আমাদের তো স্লোগান প্রথম দিন থেকেই আমরা দিচ্ছি দেবো, নো এসআইআর নো ভোট। সেই স্লোগানই আপনারা স্টিক করে থাকবেন? একেবারে, এসআইআর ছাড়া কোনো ভোট হবে না, এসআইআর করতে হবে। এবং যারা ভারতীয় নয় তাদের নাম বাদ যাবে, জিহাদিদের নাম বাদ যাবে, জঙ্গিদের নাম বাদ যাবে, রোহিঙ্গাদের নাম বাদ যাবে, বাংলাদেশিদের নাম বাদ যাবে, এবং একাধিক জায়গায় যাদের নাম আছে তাদের নাম বাদ যাবে, মৃত মানুষের নাম বাদ যাবে। ফাজলামি হচ্ছে নাকি? এই সমস্ত ভোটারদের দিয়ে আর মৃত মানুষের ভোট দিয়ে ব্যাস আমি বাংলার মুখ্যমন্ত্রী হব? হ্যাঁ, আর একটা যেটা বিষয় রয়েছে, যে বাংলাদেশ বা অন্যান্য রাষ্ট্র থেকে যদি কোনো এই যে পারসিকিউশন হচ্ছে না, যেটাই হিন্দু বা অন্যান্য ধর্মের যে মানুষ রয়েছে আদার দেন মুসলিম, কারণ পাকিস্তান থেকে বা বাংলাদেশ থেকে তো নিশ্চয় সেটা তো ওরা তো ধর্মীয় কারণে মুসলমানরা দেশচ্যুত হতে পারে না। হ্যাঁ, ধর্মীয় কারণে তো হচ্ছে না। সুতরাং এই ছাড়া যারা অত্যাচারিত বা যাদের প্রাণ জীবন নিয়ে, যে মা বোনেদের এবং আমাদের যারা মানুষদের, বন্ধুদের, পুরুষ মানুষদের, মহিলাদের চলে আসতে হয়েছে, সে ব্যাপারে তো একটা সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে যে তারা এখানে ঘুষপেটিয়া নয়, অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। অনেক ধন্যবাদ তাপসদা, অনেক থ্যাংক ইউ ভেরি মাচ অর্ক। থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.